সমকাল পত্রিকা। ছাত্র আন্দোলন বা গণ অভ্যুত্থান সময়ে আমরা যদি খেয়াল করি, তিনি প্রধানমন্ত্রীর আশেপাশে থেকে এই স্বৈরাচার সরকারকে, ফ্যাসিবাদ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে গেছেন এবং সমর্থন জানিয়ে গিয়েছেন। কিন্তু বিগত 10 দিনে যদি আপনারা সেই সমকাল পত্রিকার রাজনৈতিক বিভাগের 10টি কলাম পড়েন, তাহলে দেখবেন এই 10টি বিএনপির স্তুতি স্তাবক গেয়ে লেখা হয়েছে। তার মানে এখনই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে সামনে কারা ক্ষমতায় আসবে, সম্ভাব্য সেই দলগুলোকে বা সম্ভাব্য সেই দলকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসা, বা আমি নিজের পত্রিকাগুলো তাদের আয়ত্তে চলে যাবে। আজকে এখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং 28 দফা যে দাবি এখানে উত্থাপন করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশকে বিনির্মাণ করবার জন্য যুব সমাজের যে প্রত্যাশা থাকতে পারে, সেই সকল প্রত্যাশা এখানে উপস্থাপন করা হয়েছে বলে আমি নিজে দেখতে পেয়েছি। আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু আমি রাজনীতির সঙ্গে দীর্ঘ 6 বছর ধরেই জড়িত আছি এবং যুব অধিকার পরিষদের দায়িত্ব পালন করছি বিগত 3 বছর যাবত। অতএব এখানে যে আলোচনাগুলো তুলে আনা হয়েছে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই আমার কিছু আলোচনা থাকবে। সেটি হলো 1 নম্বর দফাতে যে বিষয়টি তুলে আনা হয়েছে যে সংবিধান কমিশন গঠনের মাধ্যমে সংবিধানের খসড়া তৈরি করে গণভোটের মাধ্যমে তা অনুমোদন করতে হবে। এই বিষয়টিতে যদি আমরা খেয়াল করি, তাহলে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থান পরবর্তী আমরা এখনও পর্যন্ত নিশ্চিত না যে আমাদের যে সংবিধানটি ছিল, যেই সংবিধান একজন হাসিনা তৈরি করেছে, যেই সংবিধান একজন ফ্যাসিস্ট তৈরি করেছে, যেই সংবিধান একজন স্বৈরাচার তৈরি করেছে, সেই সংবিধান এখনও পর্যন্ত বলবৎ আছে, থাকলে কতটুকু আছে এবং না থাকলে সেটি কি উপায় নাই, আমরা কিন্তু এখনও পর্যন্ত জানি না। তার মানে এখনও পর্যন্ত যদি সংবিধান বলবৎ থেকে থাকে, তাহলে সেই সংবিধানের আলোকে যদি বর্তমান সরকার পরিচালিত হয়ে থাকে, তাহলে বর্তমান সংবিধানের আলোকে যেই সরকারটি পরিচালিত হচ্ছে এবং সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, তিনি কি একজন হাসিনার সুবিধা ভোগ করছেন, বা সেই সংবিধান কি তাকে একজন হাসিনার মর্যাদা দিচ্ছে? এটি কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে বড় একটি প্রশ্ন হয়ে আছে। এবং সংবিধান যে এখানে পুনর্গঠন করবার কথা যেটি বলা হয়েছে, সেটি আমরা কী প্রক্রিয়ায় করতে পারি? তাহলে কি আমরা একটা গণপরিষদের দিকে আগাবো? একটি গণপরিষদের মাধ্যমে আমরা 300 যদি আসন হয়ে থাকে, তাহলে আমরা 300 জন গণপরিষদ সদস্য নির্বাচনের মাধ্যমে, তাদের মাধ্যমে আমরা একটি সংবিধান প্রণয়ন করা এবং সেই সংবিধানকে গণভোটের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয় এবং জনগণের মতামতের ভিত্তিতে আমরা সেই সংবিধান প্রণয়ন করতে পারি কি না, সে আলোচনা আমাদের সামনে করতে হবে এবং সেই প্রশ্নগুলো আমাদের সামনে রাখতে হবে বলে আমি নিজে মনে করি। তার কারণ যেই সংবিধান এখনও যদি বলবৎ থেকে থাকে, আমার প্রশ্ন ওখানে যে এখনও যদি বলবৎ থেকে থাকে, তাহলে এই সংবিধানে আইনের শাসনের কথা বলা ছিল, মৌলিক মানবাধিকারের কথা বলা ছিল, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সাম্যের কথা বলা ছিল, স্বাধীনতা এবং সুবিচারের কথা বলা ছিল। কিন্তু আমরা দেখেছি এই প্রত্যেকটি বিষয় কিভাবে ভুলুণ্ঠিত হয়েছে এবং জনগণের কাছ থেকে কতটা নির্মমতার সঙ্গে কেড়ে নেওয়া হয়েছে, তাদের জীবন যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, ঠিক একইভাবে। অতএব এই প্রশ্নগুলো কিন্তু এখনও আমাদের থেকেই যায় এবং আমার মনে হয় যে এখনই সময় আমরা এই সরকারকে সেই প্রশ্নগুলো করব যে আমাদের সংবিধান এখনও বলবৎ আছে কি না, থাকলে সেটি কী উপায়ে আছে, এবং সেই সংবিধানের আলোকে যদি আপনারা রাষ্ট্র ক্ষমতায় বসে থাকেন, তাহলে আপনারা সেটি কিভাবে পারেন এবং আপনারা কী ধরনের ক্ষমতা উপভোগ করছেন, সে উত্তরগুলো আপনাদের দেওয়ার সময় এসেছে। তারপরে এখানে যে ধারাগুলো তোলা হয়েছে, আমি সবগুলো ধারার সঙ্গেই মোটামুটি একমত পোষণ করছি। এখানে যুব, ক্রিয়া, শ্রম ও কর্মসংস্থান যে উপদেষ্টা আছেন আসিফ আহমেদ, তার সঙ্গে আমি যোগাযোগ করবার চেষ্টা করেছিলাম এবং কিছুটা কথাও হয়েছিল। যেহেতু সে আমার ইউনিভার্সিটির ছোটো ভাই যদি বলি বা সংগঠনের ছোটো ভাই বলি, তো সেই জায়গা থেকে আমরা তাদের কাছে প্রশ্ন রাখবার চেষ্টা করেছি যে যুব সংগঠনগুলোকে নিয়ে এখনও কেন বসা হচ্ছে না। এই যে গণ অভ্যুত্থানের সুফল আমরা সবাই ভোগ করছি এবং যে গণ অভ্যুত্থানের সুফল এই সরকার, সেই গণ অভ্যুত্থানে কিন্তু এই ছাত্রদের সঙ্গে তরুণদের সমান তালে যে অবদান ছিল, যে আত্মত্যাগ ছিল, তাহলে সেই গণ অভ্যুত্থান পরবর্তী যেই সরকার পরিচালিত হচ্ছে, সেই সরকারটির মাধ্যমে যুব যে তরুণদের সংগঠন রয়েছে, তাদের যে দেশভাবনা রয়েছে, সেই দেশভাবনা সম্পর্কিত তাদের যে আলোচনা, অবশ্যই সেটি এই যুব মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি শুনতে বাধ্য এবং সেটা তার শোনার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তিনি এখনও সেটি করেননি, অতএব যত দ্রুত সম্ভব সেটি তিনি করবেন বলে আমি আশা করি।
এখানে যে আরেকটি বিষয় রাখা হয়েছে সেটি হলো পুলিশ পরিচালনার জন্য যে আইনটি, আমরা যদি খেয়াল করি সেই পুলিশ পরিচালনার জন্য যে আইনটি সেটি সেটি 1861 সালে প্রণয়ন করা হয়েছিল এবং 1861 সালের যে প্রেক্ষাপট আমরা যদি বিবেচনা করি সেটি ছিল ব্রিটিশদের একটি শাসন ব্যবস্থা। তারা পুলিশকে তৈরি করেছিল তাদের যে আধিপত্য, তাদের যে ক্ষমতা, তাদের যে শোষণ নিপীড়ন সেটি জাহির রাখবার জন্য। সেই আইনে যখন আমার দেশের পুলিশ চলে, স্বাধীন বাংলাদেশের পুলিশ চলে, সে মূলত সরকারের পক্ষ হয়ে, ক্ষমতার পক্ষ হয়ে জনগণের উপরে দমনপীড়ন চালিয়ে জনগণকে নিবৃত করবে, জনগণকে সেই সরকারের শাসন মেনে নিতে বাধ্য করবে। এটি তো পুলিশের আইন, এই আইনেই তো পুলিশ চলে। অতএব এখানে তো পুলিশের দোষ না, আমরা সেই আইনে পুলিশকে চালাচ্ছি। অতএব সেই আইন কত দ্রুত পরিবর্তন করা সম্ভব এবং সেটি জনগণের পক্ষ হয়ে একজন পুলিশ বা এই পুলিশ বাহিনী জনগণের পক্ষ হয়ে জনগণের অধিকার রক্ষা করবে তেমন আইন তৈরি করেই এই পুলিশ বাহিনীকে নতুন করে বিনির্মাণ করতে হবে বলে আমি নিজে বিশ্বাস করছি। এখানে আমি আর আলোচনা দীর্ঘ করব না, তার কারণ এখানে সকল বিষয় উঠে এসেছে এবং সময় যেহেতু সংক্ষেপ, আমি আরেকটি বিষয় সকলের দৃষ্টি আকর্ষণ করব এবং এখানে যেহেতু গণমাধ্যমের বন্ধুরা আছেন অতএব এই বিষয়টি আমি একটু করবই। সেটি হলো, আমি আগেই ক্ষমা প্রার্থনা করছি, এটি যদি আক্রমণ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শুধুমাত্র সচেতনতার জন্য বিষয়টি বলছি। সেটি হলো একে আজাদ সাহেবের সমকাল পত্রিকা ছাত্র আন্দোলন বা গণ অভ্যুত্থান সময়ে আমরা যদি খেয়াল করি, তিনি প্রধানমন্ত্রীর আশেপাশে থেকে এই স্বৈরাচার সরকারকে, ফ্যাসিবাদ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে গেছেন এবং সমর্থন জানিয়ে গিয়েছেন। কিন্তু বিগত 10 দিনে যদি আপনারা সেই সমকাল পত্রিকার রাজনৈতিক বিভাগের 10টি কলাম পড়েন তাহলে দেখবেন এই 10টি বিএনপির স্তুতি স্তাবক গেয়ে লেখা হয়েছে। তার মানে এখনই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে সামনে কারা ক্ষমতায় আসবে, সম্ভাব্য সেই দলগুলোকে বা সম্ভাব্য সেই দলকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসা, বা আমি নিজে মানে পত্রিকাগুলো তাদের আয়ত্তে চলে যাবে। এই যে স্তুতি স্তাবক গাওয়া, এই জায়গা থেকে মিডিয়াগুলোকে বেরিয়ে আসতে হবে। মিডিয়াগুলোর এই ধরনের আচরণ আমাদেরকে ফ্যাসিবাদের শিকল পড়তে বাধ্য করেছিল। আমরা আগামীতে এ ধরনের আর কোনো আচরণ মিডিয়ার কাছে আশা করি না। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে এবং ধন্যবাদ জানাচ্ছি শাইখে চরমোনাই।